প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা দ্বিতীয় পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের অন্তর্গত বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এ বিষয়টি নিয়ে। সাধারণত বাংলা ভাষায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শব্দ ঠিক যেটা ব্যবহার করা দরকার সেটা আমরা করি না, কিংবা বাক্যের মধ্যে এমন এমন কিছু শব্দ ব্যবহার করি যেটা আসলে একেবারেই অপ্রাসঙ্গিক। তো এরকম বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে দেখে নেওয়া যাক যে কি কি ক্ষেত্রে অপপ্রয়োগগুলো হয়ে থাকে। আমরা সাধারণত শব্দের অপপ্রয়োগ করে ফেলি। সেক্ষেত্রে কী ধরনের অপপ্রয়োগ হয়? সেটা হতে পারে শব্দের বানান ভুল করি, বানান ভুল করলে সেটা ঠিক থাকলো না। আবার অসঙ্গতিপূর্ণ শব্দ অনেক সময় ব্যবহার করে ফেলি। আর কি করতে পারি? আমরা সাধারণত পদের অপপ্রয়োগ করে ফেলতে পারি, যেটা একটা ভুল। সেই অপপ্রয়োগগুলো কেমন হয়? এই যে বিশেষের জায়গায় অনেক সময় আমরা বিশেষণ বসিয়ে ফেলি, কিংবা বিশেষণের জায়গায় বিশেষ্য বসাই, অথবা এমন হয় যে একসঙ্গে দুইটা বিশেষণ প্রয়োগ করে ফেলছি, কিংবা লিঙ্গ অনুযায়ী আবার বিশেষণ ব্যবহারও করছি না। এরকম ধরনের নানা ধরনের ভুল আমরা করে ফেলি। আর কি করি? বহু বচনের অপপ্রয়োগ করি। বহু বচন মানে হচ্ছে যখন একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোই তো বহু বচন। এখন ওই বহু বচন শব্দ যেখানে যেটা ব্যবহার করা দরকার সেটার বাইরেও যখন আমরা অতিরিক্ত ব্যবহার করি, সেটা আমাদের জন্য একটা ভুল। আমরা আর কি ধরনের ভুল করি? পুনরুক্ত বা বাহুল্যজনিত ভুল করি, মানে যেটা একবার বলা হয়ে গেছে সেটা আবারও বলছি। এরকম ক্ষেত্রে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটা আসলে ব্যাকরণগতভাবে ভুল, এটা আমরা ব্যবহার করে ফেলি। আর একটা ব্যবহার করি আমরা বাগধারা বা প্রবচন। বাগধারার যেটা যেরকম অর্থ সেটা ঠিক সেরকমভাবেই তার ব্যবহার করতে হবে, যেটা যেমন আছে ঠিক তেমনটাই ব্যবহার করতে হবে, কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আর একটা ক্ষেত্রে আমরা অপপ্রয়োগ ঘটাই, সেটা হলো পদবিন্যাস। আমরা যেখানে যে পদ যেভাবে ব্যবহার করতে হয় সেটাকে না করলে ওটা ব্যাকরণগতভাবে ভুল হয়ে যাবে। এরপরে আসে সাধু এবং চলিত ভাষারীতির মিশ্রণে ভুল। আমরা যদি কেউ সাধু বা চলিত ভাষার মিশ্রণ ঘটাই তাহলে সেটা কিন্তু ভুল হিসেবে পরিগণিত হবে। এবার আমরা কয়েকগুলো উদাহরণের দিকে প্রবেশ করি। প্রথমে দেখা যাক শব্দের অপপ্রয়োগ কিভাবে আমরা চিহ্নিত করতে পারি। আমরা একটা উদাহরণ এখানে রেখেছি, খেয়াল করো। ঘটনাটি তার জন্য লজ্জাস্কর। এখন আমি যদি এটা লিখি তাহলে এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা হলো এখানে একটা বানান ভুল আছে। এই যে লজ্জাস্কর বলে আসলে কোনো শব্দ নেই, এই শব্দটা হবে লজ্জাকর। অথবা আমরা এমনও লিখতে পারি লজ্জাজনক। তাহলে বাক্যটা এভাবে লিখতে হবে, ঘটনাটি তার জন্য লজ্জাকর। অথবা এমনটাও লিখতে পারি আমরা, ঘটনাটি তার জন্য লজ্জাজনক। এরকম ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন তুমি যে বাক্যটা ব্যবহার করবে, বাক্যটা লিখবে, সেই বাক্যের বানান যেন ভুল না হয়। তাই বানান ভুলটার ক্ষেত্রে তোমাকে সতর্ক থাকতে হবে। এরপর আমরা আরেকটা উদাহরণে দেখি, মেয়েটি ভয়ানক মেধাবী। খেয়াল করো, বলছে মেয়েটি ভয়ানক মেধাবী। এখন মেধাবী শব্দটা তো ভালো অর্থে ব্যবহার করছে, কিন্তু ভয়ানক এই শব্দটা কি এর সঙ্গে যায়? খেয়াল করো, ভয়ানক মেধাবী। এখন মেধাবী যেহেতু ভালো শব্দ, ভালো অর্থে প্রয়োগ করা হচ্ছে, তাহলে সেখানে কেন এই ভয়ানক শব্দটা আমরা ব্যবহার করব? আমরা এটা না করে যে শব্দ ব্যবহার করবো সেটা হচ্ছে অত্যন্ত। এভাবে বলতে পারি যে মেয়েটি অত্যন্ত মেধাবী, এটা বলতে পারি। অথবা বলতে পারি মেয়েটি খুব মেধাবী। তো এরকমভাবে খেয়াল রাখতে হবে যেন যে বাক্যের মধ্যে যে শব্দগুলো তুমি ব্যবহার করছো সেটা যেন এরকম অসঙ্গতিপূর্ণ শব্দ না হয়। এই যে ভয়ানক শব্দের মধ্যে এরকম অসঙ্গতিপূর্ণ, যেটা আসলে ঠিক সঙ্গতিপূর্ণ নয়, এমন শব্দ যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, মঞ্জুর মামলায় সাক্ষী দেবে না। এখন খেয়াল করো, আপাতত অর্থে মনে হচ্ছে যে এটা ঠিকই আছে, কোনো সমস্যা তো নাই, কিন্তু একটুখানি খেয়াল করে দেখো এই যে সাক্ষী শব্দটার দিকে। সাক্ষী বলতে আসলে কি বলতে চাচ্ছে? সাক্ষী শব্দের অর্থটা কি? সাক্ষী শব্দের অর্থ কি ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি ব্যক্তির কথাকে বোঝাচ্ছে? খেয়াল করো, এটা কিন্তু এই মঞ্জুর শব্দকেই বোঝাচ্ছে। মঞ্জুর, সাক্ষী কিন্তু মঞ্জুর।
এখন সাক্ষী মানে ব্যক্তিটাকে বোঝায়, যিনি সাক্ষ্য দেবেন। এখন মঞ্জুর নিজেই তো সাক্ষী, তাহলে এখানে আমি কেন সাক্ষী শব্দটা ব্যবহার করবো? এখানে ব্যবহার করতে হবে সাক্ষ্য। এই যে মঞ্জুর মামলায় সাক্ষ্য দেবে না, তাহলে এখানে সাক্ষী শব্দ ব্যবহার না করে করতে হবে সাক্ষ্য। আমি যদি সাক্ষী শব্দটা ব্যবহার করি তাহলে এটা একটু ভুল হয়ে যাবে। দুইটাই কিন্তু এখানে বিশেষ্য শব্দ, বিশেষ্য, দুইটাই বিশেষ্য শব্দ, কিন্তু ওই যে অসঙ্গতিপূর্ণ, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখা যাক পদের কি ধরনের ভুল হয় আমাদের পদ প্রয়োগের ক্ষেত্রে। পদ প্রয়োগের ক্ষেত্রে ওই যে কি ধরনের ভুল হয় আমরা লিখেছি, বিশেষের জায়গায় অনেক সময় আমরা বিশেষণ বসিয়ে ফেলি, কিংবা বিশেষণের জায়গায় বিশেষ্য বা বিশেষণের দ্বিতীয় প্রয়োগ ঘটাই, কিংবা লিঙ্গ অনুযায়ী আবার অনেক সময় আমরা বিশেষণ ব্যবহার না করে থাকি। এইগুলো আমাদের জন্য ভুল। একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে, সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়। সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়, এখানে উপস্থিত একটা বিশেষণ পদ, কিন্তু এটা আসলে উপস্থিত বিশেষণ পদ এখানে ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে বিশেষ্য পদ। লিখতে হবে সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়। তো আমরা যদি এরকম যেখানে বিশেষ্য পদ হবে সেখানে যদি বিশেষণ বসিয়ে ফেলি তাহলে ওটা আমাদের জন্য ভুল, এটা একটা অপপ্রয়োগ হবে। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমরা আর একটা উদাহরণে দেখি, রাঙামাটি পার্বতীয় এলাকা। পার্বতীয় এলাকা এটা না বলে বলতে হবে রাঙামাটি পার্বত্য এলাকা বা পর্বতীয় এলাকা। পার্বতীয় না বলে বলতে হবে পার্বত্য অথবা পর্বতীয় এলাকা। এভাবে আমরা এই বিষয়টি নজরে রাখতে পারি। আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছ তোমরা, সবিনয়ে বিনীত নিবেদন এই যে। এটা আমরা অনেক আগে থেকেই, প্রায় সেই ছোটবেলা থেকে যখন আবেদন, কোনো ছুটির জন্য আবেদন কিংবা অন্য কোনো আবেদন যখন আমরা করতাম সেই প্রতিষ্ঠানে, তখন আমরা কিন্তু এই শব্দটা প্রায় ব্যবহার করতাম, আমরা ব্যবহার করতে দেখতাম অনেককেই, সবিনয়ে বিনীত। এখন খেয়াল করো, সবিনয়ে শব্দের অর্থ আসলে কি? বিনয় সহকারে। আবার বিনীত মানে হচ্ছে নত হয়ে, মানে সেটা ওই বিনয়কে নির্দেশ করছে। বিনয় শব্দটার মানে অর্থটা অনেকটা বিনয়। তাহলে সবিনয় বলতে যে বিনয়কে নির্দেশ করছে, বিনীত শব্দের মধ্যে সেই বিনয় শব্দটা আছে। তাহলে দুইটা শব্দেরই অর্থ মূলত একই, তাহলে কেন আমি যে বিনয় শব্দটা বোঝানোর জন্য এরকম দুইটা শব্দ ব্যবহার করবো? এখানে আসলে যে কোনো একটা ব্যবহার করতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে হয় সবিনয়ে নিবেদন এই যে, এটা লিখতে হবে, অথবা লিখতে হবে বিনীত নিবেদন এই যে কোনো একটা এখানে ব্যবহার করতে হবে। দুইটা একসঙ্গে ব্যবহার করা যাবে না। এই যে বিশেষণের দুইবার ব্যবহার করা যাচ্ছে না। আমরা আরেকটা উদাহরণ দেখি, বলছে এই মহান নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আপাতত আমাদের কাছে মনে হচ্ছে যে না, এটা তো ঠিকই আছে, কোন সমস্যা তো তেমন কিছু না, কিন্তু একটু মহান শব্দটা দিকে খেয়াল করো আর নারী শব্দটা দিকে খেয়াল করো। নারী এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে স্ত্রীলিঙ্গ যেখানে তার বিশেষণটাও হবে স্ত্রীলিঙ্গের। কি লিখবো আমরা? আমরা লিখবো এই মহিষী নারী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যেখানে যে লিঙ্গবাচক শব্দ আছে তার আগে যে বিশেষণটা বসবে সেটাও ঠিক ওই লিঙ্গ অনুযায়ী বসবে। যদি এখানে পুরুষ থাকতো, পুরুষবাচক শব্দ থাকতো, তাহলে আমরা এখানে মহান শব্দের ব্যবহার করতে পারতাম। যেহেতু এখানে স্ত্রীলিঙ্গ, তাই আমরা এই বিশেষণটাও স্ত্রীলিঙ্গের মধ্যে রূপান্তর করব। তাইলে মহান নারীকে আমরা লিখব মহিষী। এবার দেখা যাক বহু বচনের আমরা কি ধরনের অপ্রয়োগ ঘটাই। খেয়াল করো উদাহরণটা দেখে। উদাহরণে বলা হচ্ছে কি, সকল ছাত্ররা আজ অনলাইনে ক্লাস করছে না। সকল ছাত্ররা আজ অনলাইনে ক্লাস করছে না। এখন সকল ছাত্র বলতে যা বোঝায়, ছাত্ররা বলতে কিন্তু ঠিক তাই বোঝায়। মানে সকল শব্দটা আমি ব্যবহার করছি কেন? সবাইকে বোঝানোর জন্য আমি সকল শব্দটা ব্যবহার করলাম। আবার রা শব্দটাও কিন্তু বললে ওই সবাইকে বোঝায়। তাহলে এই যে সকল এবং রা দুইটাই এখানে বহুবচনবাচক শব্দ। অনেককে বোঝানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য এই দুইটা শব্দ আমরা ব্যবহার করি সাধারণত। তাহলে এখানে একটা ব্যবহার করলে যেখানে আমার প্রয়োজন মিটে যেত, সেখানে আমি কেন দুইটা শব্দ ব্যবহার করব? দুইটা বহুবচনবাচক শব্দ কেন ব্যবহার করব? এই দিক থেকে এটা একটি ভুল। তাই আমরা লিখতে পারি এভাবে, আমাদের এভাবে লিখতে হবে,
ছাত্ররা আজ অনলাইনে ক্লাস করছে না, এটা লিখতে পারি। অথবা লিখতে পারি সকল ছাত্র আজ অনলাইনে ক্লাস করছে না। এখানে যে কোনো একটা বহুবচনবাচক শব্দ রেখে আরেকটাকে মাইনাস করে দিতে হবে। আমরা আর একটা উদাহরণ দেখি। বলছে যাবতীয় প্রাণীগুলো আজ খামারের বাইরে এসেছে। যাবতীয়, যাবতীয় বলতেও ঠিক যা বোঝাচ্ছে গুলো শব্দটা দিয়ে কিন্তু ঠিক তাই বোঝাচ্ছে। দুইটাই বহুবচনবাচক শব্দ, কিন্তু এখানে যা প্রাণীগুলোকে বোঝানোর জন্য এই দুইটা বহুবচনবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা করা যাবে না। লিখতে হবে যে কোনো একটি। কি লিখতে হবে? প্রাণীগুলো আজ খামারের বাইরে এসেছে, এটা লিখতে পারি। অথবা লিখতে পারি যাবতীয় প্রাণী আজ খামারের বাইরে এসেছে। এখান থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করব। এরপরে আমরা আসি পুনরুক্ত বা বাহুল্যজনিত ভুলের দিকে। পুনরুক্ত বা বাহুল্যজনিত ভুল। পুনরুক্ত শব্দের অর্থ হলো পুনরায় উক্ত, মানে পুনরায় বলা, আর বাহুল্যজনিত মানে হচ্ছে বেশি বলা। তো এই ধরনের ভুল আমরা অনেক সময় করে থাকি শব্দগুলোর ব্যবহারের ক্ষেত্রে। তোমরা খেয়াল করো, বোনের মৃত্যুতে তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এই যে উদাহরণটি আমরা ব্যবহার করেছি, এখানে আপাতত মনে হচ্ছে ঠিকই তো আছে, কিন্তু খেয়াল করো এই যে লাল চিহ্নিত অশ্রু জল শব্দটা দিকে, অশ্রু মানে হচ্ছে চোখের পানি, আবার জল মানেও ঠিক পানি। তাই রে চোখের পানিতে পানি ভেসে গেল, ব্যাপারটা এরকম হয়ে যায় না? পানি শব্দটা আমরা এখানে দুইবার ব্যবহার করছি, এটা করা যাবে না। লিখতে হবে বোনের মৃত্যুতে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। এই অশ্রুতে একটা লিখতে পারি, অথবা লিখতে পারি জলে ভেসে গেল। যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করব, দুইটা কখনো ব্যবহার করা যাবে না। আরেকটা উদাহরণ দেখি। শুধুমাত্র একটি জানালা খুলে দাও। ধরো কেউ একজন বললো যে শুধুমাত্র একটি জানালা খুলে দাও। যদিও এটা খুবই প্রচলিত, আমরা সাধারণত হর হামেশাই আমাদের মানে কথার মধ্যে আমরা এটা ব্যবহার করে থাকি শুধুমাত্র, কিন্তু ব্যাকরণ অনুসারে এটা আবার ভুল। কেন ভুল? কারণ ভুলটা এই জন্য যে শুধু বলতে যা বোঝায় মাত্র বলতেও ঠিক তাই বোঝায়। তাহলে শুধু শব্দ ব্যবহার করে আমি যখন অর্থটা পরিষ্কারভাবে বোঝাতে পারবো, তাহলে কেন আমি মাত্র শব্দটা আবার নতুন করে ব্যবহার করব? তাই যে কোনো একটা লিখতে হবে। লিখতে হবে শুধু একটি জানালা খুলে দাও, এটা লিখতে পারি। অথবা লিখতে পারি মাত্র একটি জানালা খুলে দাও। যে কোনো একটা এখানে আমরা ব্যবহার করব। এবার আসি বাগধারা বা প্রবাদ প্রবচনে আমরা কি ধরনের ভুল করে থাকি। বাগধারা বা প্রবাদ প্রবচন। অতিভক্তি ডাকাতের লক্ষণ, যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা কি ঠিক আছে? খেয়াল করো তো, আমরা কি এমন কথা কখনো শুনেছি? অতিভক্তি ডাকাতের লক্ষণ, আমরা কিন্তু এমন কথা কখনো শুনি নাই। আমরা শুনেছি কি অতিভক্তি চোরের লক্ষণ। তাহলে এই যে অতিভক্তি চোরের লক্ষণ, এটি একটি প্রবাদ। আমাদের পূর্বপুরুষরা অনেক আগে থেকেই ব্যবহার করে আসছেন এই বাক্যটি। তো এইটার যা আছে তাই রাখতে হবে, এটার শব্দের কোনো পরিবর্তন করা যাবে না। এই যে ডাকাত শব্দটা আমরা যদি লিখি তাহলে এটা একটা ভুল হবে। লিখতে হবে অতিভক্তি চোরের লক্ষণ। আবার বাগধারার ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল করি, বা ভুল যদি কেউ করে তাহলে সেটা ব্যাকরণগতভাবে অপপ্রয়োগ হয়ে উঠবে। আমি যদি লিখি চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বের করে দাও, চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে, এখন পূর্ণচন্দ্র বলে বাগধারা নাই, আছে অর্ধচন্দ্র। চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও। অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা। এখন অর্ধচন্দ্র শব্দটা এখানে তোমাকে ব্যবহার করতে হবে, মানে বাগধারা যে অর্থে প্রয়োগ করে তোমার বাক্যের ক্ষেত্রে ঠিক যেন সে অর্থটাই আসে, এর কোনো পরিবর্তন করা যাবে না। পূর্ণচন্দ্র লেখা যাবে না, লিখতে হবে অর্ধচন্দ্র। তাহলে বাগধারা এবং প্রবাদ প্রবচনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা যা ব্যবহার করি ঠিক সেটাই থাকি, এর জন্য কোনো ব্যত্যয় না ঘটে। এবার আমরা আসি পদবিন্যাসের অপ্রয়োজনীত ভুলের দিকে। পদবিন্যাস মানে পদের বিন্যাস, যে পদ যেখানে বসবে সেটা ঠিক সেখানে বসাতে হবে, বিন্যাসটা যেন ঠিক থাকে, সুশৃঙ্খল থাকে। উদাহরণ দেখো, বলছে খাঁটি গরুর দুধ স্বাস্থ্যের জন্য ভালো। এখন খেয়াল করো, এখানে বিশেষণ পদ একটা আছে, এখানে আর একটা বিশেষ্য পদ আছে, এখানে একটা বিশেষ্য পদ আছে। খেয়াল করো দুইটা বিশেষ্য পদ আছে, কিন্তু দুইটা বিশেষ্যের আগে একটা বিশেষণ আছে খাঁটি। খেয়াল করো খাঁটি শব্দটা কার আগে বসেছে, কোন বিশেষ্য পদের আগে, গরু নাকি দুধ? যেহেতু গরু শব্দের আগে বসেছে খাঁটি শব্দটি, তাই খাঁটি শব্দটা মূলত গরু শব্দকেই বিশেষায়িত করছে, গরু সম্পর্কে তথ্য দিচ্ছে। দুধ সম্পর্কিত তথ্য কিন্তু এখানে নাই। খাঁটি গরু মানে গরুটা খাঁটি, কিন্তু
দুধ কি খাঁটি নাকি দুধে জল মেশানো, এইটা কিন্তু প্রশ্ন থেকে যায়। ব্যাকরণ অনুসারে এটা তাই ভুল। লিখতে হবে গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য ভালো। কারণ এবার খেয়াল করো, গরুটার মধ্যে যাই থাকুক না কেন, কিন্তু দুধ যেটুকু দেওয়া হয়েছে সেটা খাঁটি, এটাকে নির্দেশ করছে। যেহেতু আমি বোঝাতে চাচ্ছি দুধটা খাঁটি, গরু খাঁটি কিনা জানি না, দুধটা খাঁটি এটা বোঝাতে চাচ্ছি, তাই ব্যাকরণগতভাবে লিখতে হবে গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য ভালো। আমরা আর একটা উদাহরণ দেখি। সুন্দর হাতের লেখা দিয়ে সে সবার মন জয় করেছে। এখানে ভুলটা কি? এখানে কি কোনো ভুল আছে? একটা ভুল আছে। ভুলটা কি? আমি বোঝাতে যাচ্ছি লেখা মানে একটা সুন্দর লেখা দিয়ে, হাতের সুন্দর লেখা দিয়ে সে তার মনটা জয় করেছে, কিন্তু আমি ব্যবহার করছি সুন্দর হাত। এখন খেয়াল করো, সুন্দর শব্দটা কাকে বিশেষায়িত করছে? হাত শব্দকে বিশেষায়িত করছে। মানে হাতটা সুন্দর, লেখাটা সুন্দর কিনা জানি না। যদি আমি বোঝাতে চাই লেখাটা সুন্দর, তাহলে আমাকে ব্যবহার করতে হবে এরকম ভাবে যে হাতের সুন্দর লেখা, এই সুন্দর শব্দটা লেখা শব্দের আগে বসাতে হবে। যেহেতু আমি লেখা শব্দটাকেই বিশেষায়িত করতে চাচ্ছি, লেখা শব্দটাকে ফুটিয়ে তুলতে চাচ্ছি, তাই লিখতে হবে হাতের সুন্দর লেখা দিয়ে সে সবার মন জয় করেছে। এভাবে আমাদের খেয়াল রাখতে হবে যেন যে শব্দটাকে আমরা নির্দেশ করতে চাই, বিশেষণ শব্দটা, বিশেষণবাচক শব্দটা যেন ঠিক তার আগে বসে। এবার দেখা যাক সাধুচলিত ভাষারীতির মিশ্রণে কি ধরনের ভুল আমরা করি। সাধারণত সাধুচলিত ভাষারীতির ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া এই শব্দগুলোতে বেশি আমরা ওলটপালট করে ফেলতে পারি, বা এগুলোই মূলত মূল পার্থক্যের জায়গা সাধু এবং চলিত ভাষার ক্ষেত্রে। তো এই বিষয়টার মাথায় রেখে আমরা যদি এবার একটু উদাহরণের দিকে প্রবেশ করি, দেখা যাচ্ছে কি বলছে, হাত মুখ ধুয়ে পড়িতে বসো। হাত মুখ ধুয়ে পড়িতে বসো। খেয়াল করো এখানে 3টা ক্রিয়াপদ আছে। ধুয়ে এটা একটা চলিত শব্দ, পড়িতে সাধু, আর বসো এটাও চলিত। এখন এরকম লেখা যাবে না, যে কোনো এক ভাষায় লিখতে হবে। সাধু হয় সাধু ভাষায় লিখতে হবে, অথবা চলিত ভাষায় লিখতে হবে, যে কোনো এক ভাষায় লিখতে হবে। আমি যদি এভাবে লিখি হাত মুখ ধুয়ে পড়তে বসে, তাহলে হবে। আবার যদি এভাবে লিখি হাত মুখ ধুইয়া পড়িতে বসিবে, তাও হবে। না মানে যে কোনো এক ভাষায় তোমাকে এটা রূপান্তর করতে হবে। আরেকটা উদাহরণ দেখি। মঞ্জুর বাজারে যাইয়া মাছ কিনে আনিবে। মঞ্জুর বাজারে যাইয়া মাছ কিনে আনিবে। খেয়াল করো এখানে 3টা ক্রিয়াপদ আছে। যাইয়া, কিনে, আনিবে। যাইয়া সাধু শব্দ, কিনে চলিত শব্দ, আর আনিবে এটা আর একটা সাধু শব্দ। তো এরকম লেখা যাবে না, যে কোনো এক ভাষাতেই মানে হয় সাধু ভাষায় লিখতে হবে অথবা চলিত ভাষায় লিখতে হবে। আমরা এভাবে লিখতে পারি মঞ্জুর বাজারে যাইয়া মাছ কিনে আনিবে, বাজারে যাইয়া মাছ কিনিয়া আনিবে। আবার এভাবে লিখতে পারি মঞ্জুর বাজারে গিয়ে মাছ কিনে আনবে। তো শিক্ষার্থীরা, মোটামুটি আমরা বাংলা ভাষায় যেসব বিষয়গুলোতে অপপ্রয়োগ হয়ে থাকে সেগুলো এতক্ষণ আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজ আমরা এই পর্যন্ত রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।